কিছু অশুভ শক্তি ভীষণ দাপট দেয়, ভীষণ দাপট। তখন মনে হয় এই যে আমাদের পরিবেশ, এই যে বইমেলা, এই যে ফিল্ম ফেস্টিভ্যাল, এই যে নাট্য উৎসব, এই যে গ্রুপ থিয়েটার, লিটল ম্যাগাজিন, এই সব কিছু থাকবে তো? আমি আশাবাদী এই অর্থে আমি মনে করি একে কেউ নষ্ট করতে পারে না। এক এক সময় মনে হয় সব বোধহয় শেষ হয়ে গেল, ফুরিয়ে গেল, কিন্তু তখনও রবীন্দ্রনাথ আবার ফিরে আসেন আমাদের চিন্তায়। রবীন্দ্রনাথ একটা জায়গায় গানে লিখছেন, ফুরায় যাতা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার চায় ছুটে আলোকে, পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে, এই বিশ্বাস নিয়েই আমরা আছি, এই বিশ্বাস নিয়ে আমরা চলি। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভায় আমরা মিলিত হয়েছি। এই স্মরণ সভার কাজ এখন শুরু হবে। এই স্মরণ সভায় সভাপতিত্ব করার জন্য ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পলিট ব্যুরোর সদস্য এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিমকে আমি আহ্বান করছি। আমাদের এখানে কমরেড বিমান বসু এবং যারা পলিট ব্যুরোর সদস্য আছেন সিপিআইএম এ, তাদেরকে আহ্বান জানাবো, তারা মঞ্চে চলে আসুন। কমরেড সূর্যকান্ত মিশ্র, কমরেড নীলোৎপল বসু, কমরেড রামচন্দ্র ডোম, আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য যারা আছেন তাদেরও আহ্বান জানাবো, তারা মঞ্চে চলে আসুন। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য। এছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের বামফ্রন্টের শরিক দল, তাদের ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে আছেন কমরেড নরেন চ্যাটার্জি, রাজ্য সম্পাদক, সিপিআই এর রাজ্য সম্পাদক কমরেড স্বপন ব্যানার্জি, আরএসপি দলের সর্বভারতীয় সম্পাদক কমরেড মনোজ ভট্টাচার্য, আরসিপিআই এর রাজ্য সম্পাদক কমরেড সুভাষ রায়, মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক কমরেড প্রসেনজিৎ রায়, বলসেভিক পার্টির রাজ্য সম্পাদক কমরেড প্রবীর ঘোষ, ওয়ার্কার্স পার্টির রাজ্য সম্পাদক কমরেড শিপ্রা চক্রবর্তী, এসইউসিআই দলের রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য, সিপিআইএমএল লিবারেশনের রাজ্য সম্পাদক কমরেড কার্তিক পাল। রাজ্য কার্তিক দাস না, যাই লিখে দিয়েছে, ঠিক সম্পাদক মন্ডলী প্রাক্তন। আর ভারতের জাতীয় কংগ্রেসের তরফ থেকে শ্রী প্রদীপ ভট্টাচার্য আসেন। আমাদের শত অনুরোধ সত্ত্বেও মিরাদি আসবেন না বলেছেন, উনি আছেন নিচে, আমাদের সঙ্গেই আছেন। প্রথমে আমরা শোক প্রস্তাব উত্থাপন করব। শোক প্রস্তাব। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পলিট ব্যুরোর প্রাক্তন সদস্য, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান হয়েছে গত 8ই আগস্ট 2024। সেদিন সকালে কলকাতায় তার বাসভবনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 80। দীর্ঘ সময় অসুস্থ থাকার পরে আজীবন কমিউনিস্ট, জনপ্রিয়, মননীয় কাজে দৃপ্ত এই নেতার জীবনাবসান হয়। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম 1944 সালে। পিতা নেপাল ভট্টাচার্য, মা লীলা ভট্টাচার্য। তাদের পরিবার ছিল রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে আবৃত।
কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন তার কাকা। তার শৈশব কেটেছে উত্তর কলকাতায়। শৈলেন্দ্র সরকার ইনস্টিটিউশনে স্কুলের পাঠ শেষ করেন। তারপর পশ্চিমবঙ্গের সমকালীন বাম রাজনীতিতে আকৃষ্ট হন। 1964 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হন বাংলায়। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তখনই প্রথমে ছাত্র আন্দোলন এবং তারপরে যুব আন্দোলনে তিনি অংশ নেন এবং নিজের কর্মদক্ষতায় নেতৃত্বে উঠে আসেন। এ রাজ্যে ডিওয়াইএফআই এর প্রথম রাজ্য সম্পাদক ছিলেন তিনি। গত শতাব্দীর 6-এর দশকে রাজ্যে উত্তাল গণসংগ্রামের দিনে যুব, ছাত্র এবং গণ আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। পরবর্তীকালে বিভিন্ন জেলায় পার্টি সংগঠনকে বিকশিত করার কাজে তিনি প্রত্যক্ষ ভূমিকা নিয়েছেন। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সিপিআইএম এর সদস্যপদ লাভ করেন 1966 সালে। পার্টির সর্বক্ষণিক কর্মী হওয়ার আগে দমদম আদর্শ বিদ্যা মন্দিরে বছর দুয়েক শিক্ষকতা করেছিলেন। সেই সময় বাংলায় খাদ্য আন্দোলন, ভিয়েতনামের প্রতি সংহতি আন্দোলন সহ বহু গণ আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। 1968 সালে তিনি গণতান্ত্রিক যুব ফেডারেশনের সম্পাদক নির্বাচিত হন। সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য নির্বাচিত হন 1971 সালে। রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হয়েছেন 1981 সালে এবং 1985 সালে তিনি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। 2000 সালে তিনি পার্টির পলিট ব্যুরো সদস্য হন। স্বাস্থ্যের কারণে তিনি 2015 সালে সিপিআইএম এর পার্টি কংগ্রেসে পলিট ব্যুরোর সদস্য পদ থেকে অব্যাহতি নেন। পার্টির কেন্দ্রীয় কমিটিতে তিনি সাম্মানিক সদস্য ছিলেন। 2018 সালে তিনি পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলী থেকেও অব্যাহতি নিয়ে রাজ্য কমিটিতে সাম্মানিক সদস্য হয়েছিলেন। 1977 সালে বিধানসভা নির্বাচনে তিনি কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে সিপিআইএম এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়ক নির্বাচিত হন। সেই বছরই মাত্র 33 বছর বয়সে তিনি রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী হন। তার নেতৃত্বে রাজ্যে প্রগতিমুখী, জনগণ সম্পৃক্ত সাংস্কৃতিক পরিমণ্ডলের লক্ষণীয় বিকাশ সম্ভব হয়েছিল। 1987 সালে তৃতীয় বামফ্রন্ট সরকারের মন্ত্রিসভায় তিনি এর সঙ্গে পৌর ও নগর উন্নয়ন দপ্তরের দায়িত্ব পান। 1991 ও 96 সালে তিনি যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে চতুর্থ ও পঞ্চম বামফ্রন্টের মন্ত্রিসভায় যোগ দেন। 1996 সালে তিনি রাজ্যের স্বরাষ্ট্র পুলিশ দপ্তরের দায়িত্ব পান। স্বাস্থ্যের কারণে জ্যোতি বসু যখন মন্ত্রিসভায় নিজের ভার লাঘব করতে চাইছিলেন, তখন 2000 সালের জুলাই মাসে উপমুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হন বুদ্ধদেব ভট্টাচার্য। এরপর ওই বছরের শেষের দিকেই জ্যোতি বসু মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে পরবর্তী প্রজন্মের হাতে সরকারের নেতৃত্ব তুলে দেন। 2000 সালের 6 নভেম্বর মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বুদ্ধদেব ভট্টাচার্য। তারপর 2001 সালের বিধানসভা নির্বাচনে যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি পুনরায় নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্বভার নেন। 2006 সালেও এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে তিনি মুখ্যমন্ত্রী হন। 2011 সালে বিধানসভা নির্বাচনে রাজ্যে বামফ্রন্ট সরকারের পরাজয় হওয়ায় পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। 10.5 বছর এই দায়িত্ব তিনি শুধু দক্ষতার সঙ্গে পালন করেননি, পরবর্তী প্রজন্মের স্বার্থে ও রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বামফ্রন্টের নীতি ও কর্মসূচিগুলি আন্তরিকভাবে রূপায়ণের চেষ্টা চালিয়েছেন। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হিসেবে পিছিয়ে পড়া সব অংশের মানুষের অগ্রগতির জন্য সরকারি উদ্যোগ, অনগ্রসর অঞ্চল চিহ্নিত করে উন্নয়নের বিশেষ কর্মসূচি গ্রহণ, রাজ্যের ভিতরেই স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা, রঙ্গনাথন কমিশনের সুপারিশ প্রকাশের পর ভারতের মধ্যে সর্বপ্রথম ওবিসি এ হিসেবে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা, স্কুল শিক্ষায় মেয়েদের ঘাটতি দূর করে তাদের ব্যাপক সংখ্যায় টেনে আনা, কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন পেশা ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, পরিবেশ রক্ষা করে গরিবের উন্নয়নের ব্যবস্থা করার পাশাপাশি পরিকাঠামো উন্নয়নে সচেষ্ট ছিলেন। তিনি আগামী প্রজন্মের জন্য বাংলাকে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। কর্মসংস্থানের জন্য ছোট, মাঝারি ও বৃহৎ শিল্প গড়ে তোলার চেষ্টা করেছিলেন। রাজ্যে বিনিয়োগ আকর্ষণ করতে তার নেতৃত্বে বামফ্রন্ট মন্ত্রিসভা সফলও হয়েছিল। ইস্পাত শিল্প, রাসায়নিক শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প এবং অটোমোবাইল শিল্প গড়ে তুলতে উদ্যোগী হয়েছিলেন। সিঙ্গুরে অটোমোবাইল শিল্পে 80% কারখানা তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু বিরোধীদের হিংসাত্মক আন্দোলনে তা ধ্বংস হয়ে যায়। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য গণতান্ত্রিক রাজনীতির উদাহরণ ছিলেন। কুৎসিত আক্রমণের মুখেও
তিনি জনগণের রাজনৈতিক বোধের উপর নির্ভর করেই পদক্ষেপ নিতেন। নন্দীগ্রামে হিংসাত্মক আন্দোলনের মুখে সেখানে গিয়েই তিনি ঘোষণা করে এসেছিলেন, মানুষ না চাইলে জমি নেওয়া হবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তিনি ছিলেন দৃঢ়। এই প্রশ্নে বাংলার ঐতিহ্য রক্ষায় কঠোর অবস্থান নিয়েছিলেন। সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তরের যোগ ছিল। বাংলা সাহিত্যের পাশাপাশি বিশ্ব সাহিত্যের একনিষ্ঠ পাঠক ছিলেন। নিজে অনুবাদ করেছেন মায়াকোভস্কির কবিতা, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, কাফকার রচনা। জীবনানন্দ দাশ ও মানিক বন্দ্যোপাধ্যায়ের ওপর তার লেখা বই বিশেষজ্ঞদের কাছে বিশেষভাবে সমাদৃত। নিজে কবিতা লিখেছেন, নাটক রচনা করেছেন। আবার ফ্যাসিবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বামপন্থী রাজনৈতিক বিষয়ে বহু প্রবন্ধ এবং পুস্তিকা লিখেছেন। বিশেষ করে ফ্যাসিবাদ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস, চীনের সমকালীন রাজনৈতিক ঘটনাবলী সম্পর্কে তিনি বিশেষজ্ঞ ছিলেন। বামফ্রন্ট সরকারের সময়কালের অভিজ্ঞতা নিয়েও বই রয়েছে। চলচ্চিত্র সম্পর্কে শুধু ওয়াকিবহাল ছিলেনই না, মাধ্যম হিসেবে সমাজ ও সংস্কৃতির বিকাশে তার ব্যবহারে তিনি উৎসুক ছিলেন। কলকাতা চলচ্চিত্র উৎসবকে আন্তর্জাতিক মানের করে তুলেছিলেন। জেলায় জেলায় রবীন্দ্রভবন গড়ে তোলা ও কলকাতায় আন্তর্জাতিক মানের প্রেক্ষাগৃহ নন্দন গড়ে তোলায় তার বিশেষ অবদান ছিল। কলকাতা বইমেলাকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করেছিলেন। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য বিভিন্ন সময়ে সোভিয়েত ইউনিয়ন, চীন, ভিয়েতনাম, কিউবা, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও ফ্রান্স সফর করেছেন। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিগত জীবন ছিল অনাড়ম্বর, কমিউনিস্ট গুণাবলীতে পূর্ণ। রাজনৈতিকভাবে ভিন্ন মতের মানুষের কাছ থেকেও তিনি গভীর সম্মান ও শ্রদ্ধা লাভ করেছেন। মার্ক্সবাদ লেনিনবাদের চিন্তায় সমৃদ্ধ, কর্মদক্ষতায় অগ্রণী এমন এক নেতাকে হারিয়ে পার্টি ও গণ আন্দোলনের ধারা গভীরভাবে ব্যথিত। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের অঙ্গীকার অনুযায়ী জীবনাবসানের পরে তার চোখ এবং দেহ দান করা হয়েছে। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে আয়োজিত এই সভা তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে ও তার জীবন থেকে শিক্ষা নেওয়ার শপথ নিচ্ছে। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, তাদের সন্তান সুচেতন ভট্টাচার্যের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে এই সভা। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য লাল সালাম। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অমর রয়। আমরা 1 মিনিট নীরবতা পালন করে তাকে শ্রদ্ধা জানাবো তার স্মৃতির প্রতি। বসুন। अमर रहे, अमर रहे। আপনারা জানেন এই সময় গোটা রাজ্য উত্তাল হচ্ছে, গোটা দেশ শোকে, ক্রোধে, দুঃখে, জ্বালায়, যন্ত্রণায় ফেটে পড়ছে। আন্তর্জাতিক স্তরে আরজি করে যে পিজিটি, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, স্নাতকোত্তর পাঠরতা চিকিৎসক নির্যাতনের শিকার হয়েছে, খুন হয়েছে। আমরা তার পরিবার এর প্রতি সহমর্মিতা জানিয়ে, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং যারা ন্যায় বিচারের জন্য দেশ জুড়ে, রাজ্য জুড়ে প্রতিবাদে সোচ্চার হচ্ছেন তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে নিজেদেরকে আমরা এই সভা থেকেও 1 মিনিট শোক পালন করব তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে। আপনাদের অনুরোধ করব 1 মিনিট।
বসুন। আমাদের পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলী, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্যদেরও বলবো, অনুরোধ করব তারা মঞ্চে চলে আসুন, যাদের নির্দিষ্ট কাজ আছে তারা ছাড়া। এবং এখানে সিআরএলআই এর নেতা কমরেড অসীম চ্যাটার্জি আছেন, আরজেডির রাজ্য সভাপতি এবং এনসিপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি, তাদেরকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। স্বেচ্ছাসেবকদের বলবো তাদেরকে নিয়ে আসতে। এখন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মরণ করে বলবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পলিট ব্যুরোর প্রাক্তন সদস্য ও কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যর অগ্রজ সহযোদ্ধা কমরেড বিমান বসু। কমরেড সভাপতি, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, আজকে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে উপস্থিত সংগ্রামী বন্ধুগণ, কমরেডগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমি শুরুতেই কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের অম্লান স্মৃতির প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তার শ্রদ্ধা জানিয়ে তার স্ত্রী মীরা ভট্টাচার্য, সুচেতন এবং তার পরিবারের, নিজস্ব পরিবারের সদস্য এবং বৃহত্তর পরিবারের সব সদস্যদের সমবেদনা জানিয়ে কয়েকটি কথা উল্লেখ করতে চাই। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য 60-এর দশকের বলা যায় সংগ্রাম আন্দোলনের এক তরুণ বিপ্লবী ছাত্রকর্মী। তারপর তার উত্তরণ হয় যুব সমাজকে সংগঠিত করার মধ্য দিয়ে, যুবদের বিপ্লবী আদর্শে উদ্বুদ্ধ করার কাজে যুক্ত থেকে এবং সারা রাজ্যে তৎকালীন সময়ে নতুন করে যুব সংগঠনকে গড়ে তোলার কাজে যারা সব থেকে বেশি পরিশ্রম করেছিলেন তাদের অন্যতম কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। এবং একই সঙ্গে যুবদের মধ্যে রাজনৈতিক সচেতনতা, সমাজ সচেতনতা, সাহিত্য শিল্প সম্বন্ধে আকর্ষণ গড়ে তোলা, এই উভয়বিধ কাজের সঙ্গে যুক্ত থেকে লড়াই সংগ্রামের ময়দানে যুব সমাজকে সামিল করার কাজে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য যখন পরিষদীয় রাজনীতির আঙিনায় প্রবেশ করেন তখন তার
পরিষদীয় কাজ পরিচালনা করার ক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গিতে চলা উচিত তার থেকে কখনো বিচ্যুত হননি। আজকাল আমরা পরিষদীয় কাজের সঙ্গে যারা থাকেন, ওতপ্রোতভাবে যুক্ত থাকেন, পরিষদীয় কার্যকলাপ পরিচালনা করার নেতৃত্ব দেন, তাদের মুখ থেকে যেসব ভাষা আমরা শুনি, যেসব কথা আমরা শুনতে পাই, যেসব লেখা আমরা দেখি, তা কিন্তু কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের তার ঠিকুজিতে এটা লেখা ছিল না। কখনো সে ধরনের ভাষার সন্ত্রাস তৈরি করেনি, ভাষার সন্ত্রাসমূলক লেখার কখনো কলম ধরে, লেখায় কলম ধরেনি। ঘৃণা জাগ্রত করেছে এবং লড়াই সংগ্রামের ময়দানকে একেবারে খোলা আকাশের নিচে আরো বড় পরিসরে গড়ে তোলার চেষ্টা করেছে, কিন্তু কখনোই অশালীন আচরণের সঙ্গে তার সম্পর্ক ছিল না। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের তার কর্মকাণ্ডের সংক্ষিপ্ত রিপোর্ট এই শোক প্রস্তাবের মধ্যে আছে। কাজেই এই শোক প্রস্তাবকে আমি সম্পূর্ণ সমর্থন করছি। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করে দেখি যে আমাদের বেশ কিছু বিষয়ে ইতিহাস থাকে না, তার ফলে জানতে পারে না। আমি পরখ করে দেখেছি যে যে বইমেলা শুরু হয়েছে, বইমেলা বিশাল আকারে বইমেলা আন্তর্জাতিক বইমেলায় রূপান্তরিত হলো, এটা কিভাবে হলো বলতে পারে না। আমি তাদের দোষ দেই না, কারণ সেভাবে কোনো ইতিহাস নেই। আমার পরিষ্কার মনে আছে, যখন আমি একটা লেখাতেও উল্লেখ করেছি, যখন প্রথম বইমেলা হলো সেটা সিদ্ধার্থ শঙ্কর রায়ের শেষ বছর 1976 সালে। সেই বইমেলা প্রায় ফুটপাতে হয়েছে। বলে জানি না তো, একাডেমি অফ ফাইন আর্টসের বাইরে কাঠের র্যাক তৈরি করে সেখানে 76 সালে প্রথম বইমেলা বুক সেলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠিত করা হয়েছিল। পরের বছর বুক গিল্ডের পক্ষ থেকে বইমেলা করা হয়েছিল, মানে দুটো বইমেলা হয়ে যাচ্ছে। এবং 78 সালে বুক গিল্ড এবং বুক সেলার্স অ্যাসোসিয়েশন তারা সম্মিলিত উদ্যোগ নিয়ে, অবশ্যই কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের মধ্যস্থতায় এবং তা মিটে যে সরকারি সহযোগিতায় বড় আকারের যে বইমেলা শুরু হলো, সেটাই পরবর্তীকালে আন্তর্জাতিক বইমেলার শিরোপা পেয়েছে। এখন বাকিটা সবারই জানা, প্রস্তাবেও লেখা আছে, ফিল্ম ফেস্টিভ্যাল ইত্যাদি ইত্যাদি। আমি যে কথা বলে আমার বক্তব্য আমি শেষ করতে চাই তা হচ্ছে এই, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যরা তারা সমাজে আবির্ভূত হন, সমাজকে কলুষমুক্ত করার লড়াই সংগ্রামকে আরো বড় পরিসরে নিয়ে যাওয়া। বুদ্ধদেব ভট্টাচার্যরা আবির্ভূত হন সমাজে ন্যায় নীতির উপর দাঁড়িয়ে, মানুষের বিচারে দাঁড়িয়ে। যেসব কথা এখন হয়, এখন খুবই চলে, কথাটা চলছে সর্বত্র, উই ওয়ান্ট জাস্টিস। বিচার পাওয়ার যে সুযোগ সুবিধে যা আছে তদ অনুযায়ী বিচারের প্রশ্নে মানুষের
তার আন্দোলন সংগ্রামের সংগঠিত করার কাজে বুদ্ধদেব ভট্টাচার্য অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেমন লড়াই সংগ্রাম গড়ে তোলার ক্ষেত্রে। এবং আমি দেখেছি যে সমস্যা হয়ে গেছে, একটা কথা আমি না বলে পারছি না। আমাদের কয়েকজনকে, বেশ কয়েকজনকে, অনেককেই আত্মগোপনে যেতে হবে। বুদ্ধদেব ভট্টাচার্য ঠিক করলেন আত্মগোপনে যে কোথায় থাকবে। তো হঠাৎ বুদ্ধ আমাকে ফোন করে জানায় যে আপনাকে একজন দেখা করবে, আমি যেখানে ছিলাম। তো দেখা করলো, বললো আমাকে তো আত্মগোপনে যেতে বলেছে, কিন্তু আমি যেখানে যাব ঠিক করেছিলাম সেখানে আমাদের জেলার একজন নেতা ইতিমধ্যেই ঢুকে পড়েছে। তা আমি এখন এত তাড়াতাড়ি কোথায় আমি করব? তা আমি বললাম অসুবিধা নেই, আমি যেখানে থাকবো সেখানে আমি তো একা আছি, তুমিও থাকবে। তা আমি তো চিনি না, আমি জানি না কার বাড়ি। আমি বললাম ঠিক আছে, অমুক জায়গায় সন্ধ্যেবেলা দাঁড়াবে একজন, যে তোমাকে নিয়ে আসবে, সে নিজে তোমাকে চেনে। তাই হলো, বুদ্ধকে নিয়ে আসলো। একটা ঘর আমাদের জন্য বরাদ্দ ছিল, আমরা এক ঘরে থাকলাম। এখন এই যে হঠাৎ করে নিজে তার বন্ধুর বাড়িতেই ঠিক করেছিল, একটা বাল্যকালের বন্ধু শৈলেন্দ্র সরকার, স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছে, কিন্তু কলকাতা জেলার এক নেতা, একটু বড় নেতা, সে বুক করে ফেলেছে এবং সে চলে গেছে। আমি কথাটা বললাম এই জন্য যে আমাদের সঙ্গে একটু অন্যরকম কাজকর্ম করার সুবাদে সম্পর্ক গড়ে উঠেছিল। দেখেছি কখনো জেলায় আন্দোলন সংগ্রাম সংগঠনের কাজে যেতে হলে বুদ্ধদেব শরীর খারাপ হয়ে গেলে, জ্বরজারি খুব ব্যাপক বেশি হলে পরে আলাদা কথা, কোনোদিন কোনো কাজে বলিনি এখন আমি যেতে পারবো না, এখন আমি 3 দিন বাইরে থাকতে পারবো না বা 5 দিন বাইরে থাকতে পারবো না। আর এই কাজগুলো করতে যখন বুদ্ধ যখন যেত, তা অনেকেরই ধারণা, এটা মোটামুটি একটা বদ্ধমূল ধারণা অনেকের হয়ে গেছে, যে সংগঠন শুধু বক্তৃতা করে করা যায় না। কমরেড বুদ্ধদেব শুধু বক্তৃতা করে সংগঠন করার কথা ভাবতো না। সংগঠনের কর্মীদের নিয়ে বসতো, আলোচনা করত, সংগঠনের সদস্য বৃদ্ধি করার কথা যেমন বলতো, সমস্যা কি আছে জানতো, সমাধানের কথাও নিজের সেখানকার অবস্থা বিচার করে তা বাতলে দিত। এবং ফুরুত করে একটা সভা করে এসে সংগঠনের কাজ না করে চলে আসতো না। এখনকার প্রজন্ম যারা পার্টির এবং গণ আন্দোলনের বিকাশের জন্য যাই কাজ করুন না কেন, একটা বিষয় খেয়াল রাখতে হবে, মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক। এই ধরুন এখানেই একজন আমাকে বললেন যে এই অবস্থার পরিবর্তন কি করে হবে। আমি যখন ঢুকছি তখন আমি তাকে বললাম, যখন এই অবস্থার পরিবর্তন চায় যারা, যেমন আপনি চান, আপনি কিছু করবেন, 50 জন 30 জন বা 100 জন মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারবেন, তখন এই অবস্থার পরিবর্তন হবে। মনে মনে চাইলে হবে না, শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে হবে না।
সেই কাজ করতে পারার লক্ষ্যে শপথ গ্রহণ করার জন্যই আমি আবেদন করব কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতির প্রতি যথোচিত সম্মান প্রদর্শন করা তখনই সম্ভব হবে যখন মানুষের মধ্যে একটা নতুন কিছু পাওয়ার বাসনা আছে, কিন্তু মানুষ সেই বাসনাকে বাস্তবায়িত করার জন্য কোন পথে চলতে হবে সেই ব্যাপারেতে একটু গুলিয়ে ফেলছে। তাদের মাঝে যে তাদের টেনে এনে আন্দোলন সংগ্রামের মঞ্চে হাজির করানো আর তীব্র গতিতে জনসংযোগ বৃদ্ধি করার লক্ষ্যে পথ চলা, দুটোর সংমিশ্রণ করতে পারলে আমার মনে হয় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতির প্রতি যথোচিত সম্মান প্রদর্শন করার সঠিক পথ আমরা বেছে নিতে পারবো। এই কথা বলে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আপনাদের নতুন ভবিষ্যৎ গড়ে তোলার পক্ষে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের কাজের যে আঙিনা তার থেকে শিক্ষা বাস্তবে রূপায়িত করার লক্ষ্যে পথ চলতে আবেদন জানিয়ে আবার কমরেড মীরা ভট্টাচার্য, কমরেড সুচেতন ভট্টাচার্য এবং তাদের নির্দিষ্ট পরিবারের এবং আপনারা বুদ্ধদেব ভট্টাচার্যের বৃহত্তর পরিবারের সবাইকে সমবেদনা জানিয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, লাল সালাম। শেষ স্পর্শ নিয়ে যাবে এ ধরনী, বলে যাব তোমার ধুলির তিলক পড়েছি ভালে, দেখেছি নিত্যের জ্যোতি দুর্যোগের মায়ার আড়ালে, সত্যের আনন্দ রূপ এ ধুলিতে নিয়েছে মূরতি, এ জেনে এ ধুলায় রাখিনু প্রণতি। এখন রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন রাজশ্রী ভট্টাচার্য। কোথায় গেল? নমস্কার। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যর স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা, আমার প্রণাম জানাই। তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। যেতে যদি হয় হবে 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 গো, যাব 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 তাবে। যেতে যদি হয় হবে 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 গো, যাব 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 তাবে। ছিল কত ভালো এই যে আধার আলো, খেলা করে সাদা কালো, উদারনাভে গেল দিন ধরা মাঝে, কত ভাবে কত কাজে গেল দিন ধরা মাঝে, কত
লাজে কভু গরবে যেতে যদি হয় হবে 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 গো যাব 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 তবে প্রাণপণে কতদিন শুধেছি কঠিন ঋণ কখনো বা উদাসীন ভুলেছি সবে প্রাণপণে কতদিন শুধেছি কঠিন ঋণ কখনো বা উদাসীন ভুলেছি সবে কভু করে গেল খেলা স্রোতে ভাসাইন ভেলা কভু করে গেল খেলা স্রোতে ভাসাইন ভেলা অনুমনে সারা বেলা কাটানো ভাবে যেতে যদি হয় হবে 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 গো যাব 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 তবে জীবন হয়নি ফাঁকি ফলে ফুলে ছিল ঢাকি যদি কিছু রহে বাকি কে তাহালাবে জীবন হয়নি ফাঁকি ফলে ফুলে ছিল ঢাকি যদি কিছু রহে বাকি কে তাহারাবে দেওয়ানে যাবে চুকে বোঝা খসে যাওয়া বুকে দেওয়ানে যাবে চুকে বোঝা খসে যাওয়া বুকে যাব চলে হাসি মুখে যাব নীরবে দেওয়ানে যাবে চুকে বোঝা খসে যাওয়া বুকে যাব চলে হাসি মুখে যাব নীরবে যেতে যদি হয় হবে 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 গো যাব 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 তবে যেতে যদি হয় হবে 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 গো যাব 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 তবে এবার স্মৃতিচারণ করবেন এবং কিছু কথা বলবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পলিট ব্যুরোর সদস্য ও কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যর দীর্ঘদিনের সহকর্মী কমরেড সূর্যকান্ত মিশ্র। সাথী সভাপতি উপস্থিত মঞ্চে আমাদের নেতৃবৃন্দ
উপস্থিত সাথী বন্ধু ভাইয়েরা বোনেরা, আমি বিশ্বাস করি যে নিশ্চয়ই আপনারাও তাই অনেকে বিশ্বাস করেন যে আমরা যাকে স্মরণ করে শোকসভা করি বা তার বিরুদ্ধে যাই, পক্ষে বিরুদ্ধে যা কিছু আমরা আলোচনা করি, মানুষ যা করেন, আমার নিজের বিশ্বাস আমি তার চাইতে বেশি কিছু জানি না। মানুষ কিছু জানেন না তা না, মানুষ শেষ বেশ বিচারে আমরা বিশ্বাস করি তারা ইতিহাস তৈরি করেন। কাজে আমি আপনাদের খুব কম কথা বলব। প্রথমত এটা এই জন্যে যে বিমানদা বলেছেন, কমরেড সেলিম বলবেন, এই দুজনই আমার চাইতে অনেক বেশি সময় ধরে, অনেক আগের থেকে বুদ্ধদার সঙ্গে কাজ করেছেন। আমি তো 91 সালে যখন আমাকে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো তখন আমাকে কলকাতায় আসতে হয়েছে। পশ্চিমবাংলার খুব দূরান্ত গ্রামে কি বলে বড় হয়ে কলকাতা দেখেছি, তার আগে আসেনি। কাজে আমি যা জানি তার চেয়ে ওরা অনেক বেশি জানবেন। এখানে অনেকে আছেন তারা আমার চাইতে অনেক বেশি জানেন। আমি ছোট ঘটনা দুটো খালি বলছি আপনাদের, সেটা হয়তো তত বেশি আলোচিত নয়, সেইটার জন্যে আলোচিত হলেও ঠিক কি বুদ্ধদা চাইতেন, কেমন ধারার মানুষ ছিলেন তিনি, সেই সম্পর্কে ছোট দুটো ব্যাপার। দুটোর মধ্যে একটা যা বুদ্ধদা আমাকে বলেছিলেন মানে সেরকম নির্দেশ আকারে নয়, যা পরামর্শ দিয়েছিলেন সেটা আমি মানিনি, ভুলটা আমার, ওর ভুল ছিল না। আর একটা হচ্ছে যেটা আমি বুদ্ধদাকে বলেছিলাম, প্রায় আমাদের পার্টিতে একটা কি ম্যান্ডেট বলে কথা আছে সেই গোছের, সেটা উনি নিঃশব্দে মেনে নিয়েছিলেন। প্রথমটা হচ্ছে, অনেকে জানেন ডক্টর বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালে শিশু মৃত্যুর একটা ঘটনা, যাই হোক বিরোধীরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করছিলেন, সুপারিনটেন্ডেন্ট অফিসে হামলা হয়েছিল, এইসব। আমি হয়তো সেই ব্যাপারে মাথা গরম না করলেও পারতাম, সেটা অনেক তো একটা ছোট ব্যক্তিগত ব্যাপারে কিছু কিঞ্চিত আমি ঠিক ঠান্ডা মাথায় ছিলাম না। ফলে আমি মানে কি করব, বুদ্ধদার সঙ্গে কথা হচ্ছে যখন বুদ্ধদা বললেন যে ওখানে যেতে হবে হাসপাতালে, আমি বলে যাবো কি করে, ওখানে বসে আছেন ওরা, তো ওখানে তো মারামারি করে যাওয়া যায় না, পুলিশ নিয়েও যাওয়া যায় না, এটা তো মুশকিল ব্যাপার। তারপরে যাই হোক না কেন, আমি সেটা নিয়ে একটা সংবাদপত্র ইত্যাদিতে যা বিবৃতি দিলাম, সেটা আমি ঠিক করিনি। বুদ্ধদা আমাকে সে নিয়ে কিছু বলেননি, বললেন আমি আপনাকে নিয়ে যাব। উনি যে কেন আমাকে আপনি বলতেন চিরকাল সেটা জানি না, দ্বিতীয়বাবু তাই। তো এখন নিয়ে গেলেন আমাকে একদিন, সেদিন অবশ্য কোনো গোলমাল ছিল না, হাসপাতাল দেখলেন ইত্যাদি হলো, তারপরে উনি ব্যবস্থা করেছেন, এটা আমার কোনো ব্যাপার না। এখন আমার এটা যে হঠাৎ সামনে দেখছি বলে সৌরভ গাঙ্গুলি রয়েছেন সেজন্য নয়, এটা আমি আগের থেকে ভাবছি অনেকদিন, যে বুদ্ধদা ওর সঙ্গে কথা বললেন আর উনি সাহায্য করতে রাজি হলেন। ঠিক যেরকম ধরনের আধুনিক এইরকম শিশুদের চিকিৎসা হওয়ার জন্য যে হাসপাতাল দরকার, যে কেয়ার দরকার, সেটা উপযোগী একটা হাসপাতাল তৈরি হলো। উদ্বোধনের দিন ওরা তো ছিলেনই, আমিও ছিলাম। দুই, আমি যেটা বলেছিলাম বুদ্ধদা এক কথায় শুনে নিয়েছিলেন, আমি বললাম সেটা হচ্ছে এই বুদ্ধদা অসুস্থ হওয়ার পর
অসুস্থ হওয়ার পর যেদিন প্রথম হাসপাতালে ওকে ভর্তি করতে হলো, এটা একটা বেসরকারি হাসপাতাল, আমি বাইরে ছিলাম, ফিরছিলাম রাস্তায়, আমাকে যা ফোন পেয়ে আমি বুঝলাম যে ওখানে কি বলবো, যে বুঝতে পারছি ব্যাপারটা কি। আমি বললাম এইসব ডাক্তার আমি জানি, আর ওখানে যা ঠিক হবে আলোচনা হবে তাই করবে, আমি গিয়ে সোজা হাসপাতালে যাচ্ছি, এই বলে ছেড়ে দিলাম। তারপরে বুঝলাম যে একটা হাসপাতালে ওকে ভর্তি করা হয়েছে। তখন উনি সজ্ঞানে ছিলেন, জ্ঞান হারিয়েছিলেন এবং একটু অবস্থা একটু জটিলই ছিল। যাই হোক, সেখানে ওর চিকিৎসা হলো। যেই ওর জ্ঞান ফিরল পরের দিন, তখন উনি বললেন, এখানে কে নিয়ে এসছে আমাকে, এখানে কোথায়, আমি কি ব্যাপার। তবে বুঝে ফুঝে ততক্ষণে বললেন, আমি এখানে থাকবো না, আমি চলে যাব। তো যারা ছিলেন তারা, আমাদের কর্মীরা, নেতারা, তারা সবাই বোঝাবার চেষ্টা করলেন ওকে যে এটা করা যায় না। ডাক্তাররাও খুব চিন্তিত। তারা শেষমেশ আমাকে ফোন করলেন, বললেন, তখন আমি পার্টির সেক্রেটারি, আমাকে ফোন করলেন। আর তারা চেনেন আমাকে, আমি স্বাস্থ্য দপ্তরে কাজ করেছি বলে। তো আমাকে বললেন যে এটা আপনাদেরকে আসতে হবে, আপনাদের নেতাদের আসতে হবে, উনি বুঝবেন না, ওকে বোঝানো যাচ্ছে না যে এখন আমরা ছেড়ে দিতে পারি না, ওকে আরো যা ওষুধ দিতে হবে এখানে, আর যা ভেন্টিলেশন যেটা লাগে সেটা এখন ছেড়ে দেওয়া যায় না বাড়িতে, এটা করা যাবে না। তো আমরা গেলাম, আমি, বিমানদার, সেলিম, আমরা তিনজনে গেলাম। বলা হলো ওকে যে এটা হবে। তো সেটা উনি বললেন, না, কে, আমাকে তো কেউ বলেনি এখানে আসতে হবে, এখানে কি ব্যাপার আমি জানি না, আমি থাকবো না এখানে, সেরকম বলেন উনি। তারপরে যত বোঝানো হচ্ছে, উনি শেষমেশ বললেন, মাই লাইফ ইজ মাই লাইফ, আমার জীবন হচ্ছে আমার জীবন। ব্যাস, ওরা আমাকে বলতে হলো যে ইউর লাইফ ইজ নট ইউর লাইফ, ইট ইজ নট ইউর প্রপার্টি, ইজ দ্য প্রপার্টি অফ দ্য পার্টি, দ্য পিপল। আপনার জীবন আপনার। হাততালি দেবেন না, হাততালি দেবেন জানলে আমি কথা বলতাম। স্মরণ সবাই হাততালি, আমার ব্যক্তিগত ব্যাপার তো আপনাদের উপর চাপিয়ে দিতে পারি না, হাততালি আসে না। যাই হোক, তারপর গুরুদারা চুপ করে গেলেন। তারপরে আরো দুবার তিনবার, শেষবার যখন ওকে হাসপাতালে পাঠানো হয়েছে, সেটা যা বলা হয়েছে সেই শৃঙ্খলা তিনি মেনে চলেছেন। এমনটা আমি খুব একটা দেখিনি। মানুষ অনেক রকমের হন, আমাদের নেতার যাদের সঙ্গে কাজ করেছি, কর্মী তাদের সঙ্গে কাজ করেছি, নানান অভিজ্ঞতা আমাদের। বুদ্ধদার ঠিক বৈশিষ্ট্যগুলো কত ছিল, যেগুলো ঠিক আর কারোর সঙ্গে তুলনা করা যায় না। তাকে আমরা হারিয়েছি, কিন্তু আমরা যখন বলি লাল সালাম অমর রহে, অমরত্বে আমরা বিশ্বাস করি না কেউ, জানি মানুষকে কথা কখনো অমর থাকে না, কিন্তু অমরত্ব হচ্ছে মানুষের মনে। অনেক মানুষ, তারা অনেক মানুষের মধ্যে মনে ছাপ ফেলে যান, যে ছাপটা কেউ মুছতে পারে না। আর অনেক মানুষ চলে যান, সেই ছাপ তো আপনা আপনি উঠে যায়, ছাপ তো পরেই না হয়তো। এই ছিলেন বুদ্ধদা, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। লাল সালাম কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, অমর রহে। এবার পরপর দুই শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। প্রথমে অলোক রায়চৌধুরী এবং তারপরে অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রসঙ্গীত শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়।
আচ্ছা একটা কাজ করো, বি করো, বি 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 এটা ডিফ্ল্যাক্ট করো। ঠিক আছে। বাংলা তথা বাঙালির অন্যতম শ্রেষ্ঠ পথপ্রদর্শক বুদ্ধদেব ভট্টাচার্যকে আমি আমার প্রণাম জানিয়ে, তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমি আমার গানের মধ্যে দিয়ে তাকে আমার প্রণাম নিবেদন করছি। এবার ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পলিট ব্যুরোর সদস্য এবং সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরির ভিডিও বার্তা এটা প্রদর্শিত হবে। কমরেড সীতারাম ইয়েচুরির ভিডিও বার্তা। বুদ্ধদা লাল সালাম আমাকে হলো कि যে দিন এই খবরকে অনেক কষ্ট হলো कि যে দিন এই খবর পেলাম कि বুদ্ধদা আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। ওই সময় আমি অপারেশন থিয়েটারে ছিলাম, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। বৌদির সঙ্গে কথা হলো, ও আমাকে বলল कि এই পরিস্থিতিতে তুমি আসবে না। আমি বললাম আজকে দিন আসবো, আপনাকে অসুচেতনকে দুজনকে মিলিয়ে বাঙ্গাল আমাদের কমরেডদের সঙ্গে, বাঙ্গালের জনগণের সঙ্গে আমি বুদ্ধদাকে মিলিয়ে লাল সালাম বলবো, কিন্তু ওটাও সম্ভব হলো না। কেন কি আজকেও আমি হসপিটালে আছি আর এই ইনফেকশনে কমব্যাট করছি, কিন্তু 2-4 দিনে আমি এসে যাবো বাইরে। কিন্তু অনেক দুঃখিত হচ্ছে, ফ্রাস্ট্রেশনের অ্যাগনি कि আপনার সঙ্গে আমি আজকে থাকতে পারলাম না। बुद्धदा और हमारी संपर्क तकरीबन 50 सालों तक से है। जब से देश के अंदर छात्र नौजवान आंदोलन को मजबूती के साथ आगे बढ़ाने की जो समय आया था और मौका मिला था 1977 के बाद, इमरजेंसी को हराने के बाद, उस समय नया स्थापना हो रही थी हमारे देश के अंदर जनवादी नौजवान सभा की DYFI। उसकी स्थापना के लिए 2 को कन्वीनर बने गए, एक बुद्धदेव भट्टाचार्य जो सेक्रेटरी थे बंगाल के DYFI के, और एक EP जयराजन जो सेक्रेटरी थे केरला के। ये दोनों के चलते हुए वो DYFI की स्थापना अल्टीमेटली 1980 में हुई। लेकिन उससे पहले उसी 1980 में, उन दिनों में दुनिया के अंदर कम्युनिस्ट आंदोलन के अंदर ऐसी दुर्भाग्यपूर्ण परिस्थिति आई कि वहाँ पर CPIM को ना रूस की पार्टी ना चीन की पार्टी सही ढंग से वो पहचानती थी कि ये क्रांतिकारी पार्टी। 1977 के चुनाव के नतीजों के बाद रूस की पार्टी में एक दोबारा सोच पैदा हुआ और उसको आगे ले जाने के लिए कि CPM के साथ संबंध कैसे हो और क्या है CPIM, इसको समझने के लिए जन संगठनों की डेलीगेशंस को पहले बुलाया। पहले डेलीगेशंस जो बुलाए गए उनमें से छात्र नौजवान थे, और उस डेलीगेशन में जाहिर है कॉमरेड बुद्धदेव भट्टाचार्य, EP जयराजन, कॉमरेड नेपाल देव भट्टाचार्य जो हमारे SFI के महासचिव थे, और मैं खुद, ये 4 मेंबर की डेलीगेशन पार्टी ने तय करके भेजा। बड़ी लंबी सिद्धांतिक बहस हुई वहाँ पे, हमारे लाइन की समझाने की पूरी कोशिश की गई,
और रूस के पार्टी के लोग फाइनली वो बोले हैं कि अब समझ में आ रहा है कि आप सबसे बड़े कम्युनिस्ट पार्टी भारत में कैसे बने और किस आधार पर ये हुआ। तो इस तरीके के सैद्धांतिक सवालों के ऊपर पूरी की पूरी बहस दुनिया के अंदर ही जो चलती रही, उसके अंदर भी कॉमरेड बुद्धदेव की भागीदारी रही। कॉमरेड एमबी के साथ उन्होंने एक बार चीन गए, कई बार चीन गए, लेकिन वहाँ पर सैद्धांतिक सवालों पे चर्चा था चीन की पार्टी में, उसके अंदर उन्होंने भाग लिया। और देश के अंदर एक तरफ से नक्सलवादी भटकाव, दूसरी तरफ से दक्षिणपंथी भटकाव और तीसरी तरफ से कांग्रेस के हमले और वो न्यू फैसिस्ट टेरर जो वहाँ पे जो सेमी फैसिस्ट टेरर जो लागू किया बंगाल में, उसके खिलाफ बड़ी जोर से वो संघर्ष में शामिल रहे। और इसके अलावा उनकी एक बात, दो और बात मैं ध्यान आकर्षित करना चाहूँगा जो ज़रूरी है भविष्य के लिए। एक, वो संस्कृति पे जो उनका जोर और ज्ञान था। लोग अक्सर समझते हैं कि संस्कृति अलग है, क्रांति अलग है, वर्ग संघर्ष है, संस्कृति अपने आप में अलग है। अपनी खुद की अनुभव सोचो, देश के अंदर अगर वामपंथी आंदोलन या प्रोग्रेसिव मूवमेंट बड़ी है तो उसके अंदर कितनी बड़ी इप्टा का रोल रहा, कितना बड़ा रोल रहा कि आपके पूरी की पूरी बॉलीवुड के बड़े बड़े नेता बलराज साहनी के नेतृत्व में इप्टा का जो पूरा ये कार्यक्रम चला और कितने बड़े बड़े शख्स जो जुड़े थे कम्युनिस्ट पार्टी के साथ, उनका जो आज कंट्रीब्यूशन जो रहा, उसको समझते हुए उन्होंने कहा कि बिना सांस्कृतिक विकास का, जो ग्रामशी ने बताया कि आपको अगर काउंटर हेजेमनी तैयार करना है, विदाउट कल्चर इट इज़ नॉट पॉसिबल। ये योगदान। और तीसरी सबसे बड़ी बात, बंगाल के नौजवान के लिए भविष्य का रोजगार। और जो भी गलतियां हुई इसमें, सवाल ये था कि जो निशाना उनका था आज उसकी प्रासंगिकता और ज़्यादा बढ़ी। लाखों के तादाद में बंगाल के नौजवान जाते हैं बाहर नौकरियों को खोजते हुए। वो संभव नहीं होता, ज़रूरी नहीं पड़ता अगर बुद्धदेव के रास्ते को अपनाएं और एक इंडस्ट्रियलाइजेशन हो बंगाल के अंदर। अगर ये होता तो बंगाल का भविष्य ही और आज वर्तमान और उसका भविष्य ही कुछ और होता और बहुत बेहतर होता। ये आज बताता है जो रास्ता उन्होंने चुना वो रहेगा, दैट विल बी ए लोड स्टार फॉर द कम्युनिस्ट मूवमेंट इन द फ्यूचर। सो वंस अगेन लाल सलाम, कॉमरेड बुद्धदेव भट्टाचार्य। তো যে কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। সঙ্গীত পরিবেশন করছেন লোপামুদ্রা মিত্র। হারমোনিয়াম জি না আমি গান আমার আজ মনে হলো কবি জীবনানন্দ দাশের কথাই বলা ভালো, অরিন্দম বন্দ্যোপাধ্যায়ের সুরে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলা, হয়তো মানুষ নয় হয়তো শঙ্খচি শালিখের বেশে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলা, হয়তো ভোরের কাক হয়ে
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়া, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলা। হয়তো বা হাসব কিশোরীর ঘুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি ফিরে, আবার আসিব আমি ফিরে বাংলার ক্ষেত মাঠ নদী ভালোবেসে। জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলারে সবুজ করুণ ডাঙা, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলা। হয়তো দেখিবেছি সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো দেখিবে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো শুনিবে হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর সাদা ছেঁড়া পালে ডিঙাবার, রাঙা মেঘে সাঁতরায় অন্ধকারে, রাঙা মেঘে সাঁতরায় অন্ধকারে। দেখিবে ধবল আকাশিতেছে নীরে, আমারে পাবে ইহাদের ভিড়ে সবুজ করুণ ডাঙা। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয় হয়তো শঙ্খচি শালিখের বেশে, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে বাংলা। এখন কমরেড নবীন ঘোষ তার আঁকা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যর প্রতিকৃতি তুলে দেবেন তার স্ত্রী কমরেড মীরা ভট্টাচার্যর হাতে। যুব আন্দোলনের এই সময়ের নেতৃত্বকে আহ্বান করছি মঞ্চে এসে তাদের পাশে থাকার জন্য। এবার আমাদের শান্ত উৎসবে তোমার নামে কোনো আসনে নেই, এবার অর্জুন কিংবা সেগুনের পায়ের নিচে শুধু প্রাচীন ধস,
সেখানে অবনত মুখের মাঝখানে এভাবে ভেঙে যাবে তা ভাবে নিও। তুমি যে নেই আজ সেটাই স্বাভাবিক, তুমি যে ছিলে সেটা অভাবনীয়। খোলাম কুচিগুলি দুহাতে তুলে নিলে আকাশ হয়ে ওঠে শিলালিপি, সময়ে থেমে যায় থামের কাছে এসে, মাটিতে পড়ে থাকে আধা বিকেল। তখনই আমাদের পুরনো দিনগুলি যেভাবে দিতে চাই সেভাবে নিও। তুমি যে নেই আজ সেটাই স্বাভাবিক, তুমি যে ছিলে সেটা অভাবনীয়। এবার সর্বশেষ বক্তা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক ও পলিট ব্যুরো সদস্য কমরেড মোহাম্মদ সেলিম। কমরেড ও বন্ধুগণ, আমরা এখানে সমবেত হয়েছি কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মরণ করার জন্য, তাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য। আপনারা অনেকেই এখানে এসছেন, সবার আমরা স্থান সংকুলন করিতে পারিনি। শহীদ মিনার ময়দান বুদ্ধদা জীবনে একটা গুরুত্বপূর্ণ জায়গা। যখন প্রথম যুব ফেডারেশনে, পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক যুব ফেডারেশনের তিনি সম্পাদক হয়েছিলেন, তার প্রথম প্রকাশ্য সমাবেশ শহীদ মিনারে হয়েছিল। এবং তিনি যখন 80 সালে যুব ফেডারেশন থেকে বিদায় নিলেন, পশ্চিমবঙ্গ যুব ফেডারেশন থেকে ডিএফআই হওয়ার প্রাককালে, তখনও শহীদ মিনারেই তার সমাবেশ হয়েছিল। আমার, যেমন সূর্যদা বললেন, দীর্ঘদিন তাকে নেতা হিসেবে, দাদা হিসেবে, সহকর্মী হিসেবে, শিক্ষক হিসেবে, একজন উৎসাহদাতা হিসেবে পেয়েছি। কারণ তিনি যখন যুব আন্দোলন থেকে বিদায় নিচ্ছেন, ওই সময় আমাদের প্রজন্ম যুব আন্দোলনে যুক্ত হয়েছি। অনেকটা তার উৎসাহে ছাত্র আন্দোলন ছেড়ে যুব আন্দোলনে দ্রুত আমি অংশগ্রহণ করলাম। আমরা যখন স্মরণ সভা করি, সেটা আমাদের নিজস্ব অভিজ্ঞতা, এগুলো চলে আসে স্মৃতিমধুর হয়ে, কিন্তু উদ্দেশ্য সেটা নয়। সেটা আমাদের কাছে শিক্ষণীয়, সেটাকে আমাদের রক্ষণ করতে হয় মনের গভীরে, এবং তারপরে আমাদের কাজকর্মের মধ্যে সেই শিক্ষাকে কাজে লাগানোর চেষ্টা করতে হয়। আবার স্মরণ সভার এই অল্প পরিসর তার পক্ষে তো, তার জন্য তো নয়, কারো ক্ষেত্রেই তার জীবনের কর্মের মূল্যায়নের অবসর দেয় না এই সংক্ষিপ্ত পরিসর, এবং সেটা আমাদের উদ্দেশ্যও নয়। আমাদের শোক প্রস্তাবে আমরা তার রাজনৈতিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক কর্মকাণ্ড, প্রশাসন চালানোর ব্যাপারে তার অভিজ্ঞতা, এই রাজ্য নিয়ে ভাবনা, নতুন প্রজন্মকে নিয়ে ভাবনা, সেগুলো আমরা উল্লেখ করেছি। আমাদের পার্টির সর্বভারতীয় সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি, আপনারা শুনলেন তার ভিডিও বার্তায়, আজকে দুপুর 1টা পর্যন্ত আমরা বুঝতে পারছিলাম না সে বলতে পারবে কি না। সকাল পর্যন্ত সে এইমসের আইসিইউতে ছিল, তার শ্বাসনালীতে সংক্রমণ হয়েছিল, সেজন্য সে আসতে পারেনি। কিন্তু আমরা চেয়েছিলাম, এবং প্রযুক্তির দৌলতে সেটা সুবিধা হয়ে গেল, আজকে আইসিইউ থেকে সকালে তাকে সাধারণ বেডে নিয়ে যাওয়া হলো, এবং তারপরে প্রথম কাজ সে করলো, বুদ্ধদাকে শ্রদ্ধা জানিয়ে
আপনাদের উদ্দেশ্যে তার বক্তব্য এই সভার জন্য যা এখানে এসে বলার কথা ছিল সেটা সে পাঠালো এবং আমরা সেটা আপনাদের কাছে রক্ষা করলাম, শোনালাম। পরে অন্য সুযোগ হবে যখন পূর্ণাঙ্গভাবে আমরা তার কথাও শুনবার অবসর পাব। আমি একটুকু বলতে পারি যে যখন যুদ্ধে অবতীর্ণ হই আমরা সবাই জানি কেউই একাকী এটা লড়াই করতে পারি না। বুদ্ধদা তার মতাদর্শের জায়গা থেকে, তার জীবনবোধ থেকে, মার্ক্সবাদী লেনিনবাদী দৃষ্টিভঙ্গি থেকে তিনি এটা বুঝেছিলেন এবং বুঝিয়েছিলেন। সামগ্রিকতার মধ্যে তিনি বেঁচে থাকতে চেয়েছিলেন, মরে যেতে চেয়েছিলেন, গড়ে তুলতে চেয়েছিলেন। আজকে আমরা যখন তাকে স্মরণ করছি, এই যে স্লোগান হয় অমর রহে, আমরা জানি জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। কেউ বেঁচে থাকবে না শেষ পর্যন্ত, কিন্তু তার কাজের মধ্য দিয়ে, তার ভাবনার মধ্য দিয়ে, তার যে অবদান তার মধ্য দিয়ে, তার স্বপ্নের মধ্য দিয়ে, সেই স্বপ্নকে রূপায়িত করার জন্য তার যে প্রয়াস, তার মধ্য দিয়ে সে বেঁচে থাকে। আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করি। কারণ প্রয়াণের পরে যখন আমরা স্মরণ সভা করি, চোখের জল ফেলার জন্য নয়, শপথ নেওয়ার জন্য। যে স্বপ্ন তিনি দেখেছিলেন সমাজতন্ত্রের জন্য, যেখানে শোষণ থাকবে না, একজন মানুষ আরেকজন মানুষের উপর দাঁড়িয়ে জাত পাত ধর্ম বর্ণ ভাষা লিঙ্গের ভিত্তিতে নিজের মতকে চাপিয়ে দেবে না, নিজের শোষণ এবং শাসনকে চাপিয়ে দেবে না। এরকম একটা জাস্ট ইকুইটেবল সোসাইটি, যেখানে ন্যায় প্রতিষ্ঠা হবে, যেখানে সবার ইকুইটি থাকবে, ইকুয়ালিটি থাকবে, সেফটি থাকবে। এই তিনটি দিক, তিন কোণ, যারা প্রযুক্তিবিদ জানেন, আমাদের ঘর বাড়ি এই স্টেডিয়ামে যখন কোনো কিছু গড়ে ওঠে দেখবেন একটা ট্রায়াঙ্গেল থাকে। যখন ব্রিজগুলোতে যাবেন ধসে পড়বে না, কারণ চৌকো হলেও বরফি হয়ে যাবে, গোলাকার হলেও কিন্তু গন্ডগোল হয়ে যাবে। কিন্তু তিনটে কোণ যখন থাকে তখন সেটা এই অ্যাঙ্গেলটা তখন সে ধারণ করতে পারে। এরকম আমাদের সমাজে নিরাপত্তা, সমতা এবং অংশীদারিত্ব, ভাগীদারি, এই তিনটাকে প্রতিষ্ঠা করতে হয়। সেই স্বপ্নই তিনি দেখেছিলেন। আর যখন বুদ্ধদেব ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাবার ষড়যন্ত্র হলো, বামফ্রন্ট সরকারকে উৎখাত করার যখন প্রয়াস হলো, নানাবিধ ছিল, তার মধ্যে আমরা যাব না, আজকে সেটা প্রসঙ্গ নয়। আসলে তখন আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের সময়, আমাদের রাজ্যে এই যে ইকুইটির লড়াই, অংশীদারিত্বের, ভাগীদারির, এই যে সমতার লড়াই, সাম্যের লড়াই, এই যে নিরাপত্তার জন্য প্রত্যেকটা মানুষ, যতই ভালনারেবল, যে প্রতিবন্ধী হোক, মহিলা হোক, শিশু হোক, বয়স্ক হোক, সংখ্যালঘু হোক, আদিবাসী হোক, তপশিলি হোক, বিভিন্ন জনজাতির মানুষ হোক, তাদের যেমন অংশীদারিত্বকে নিশ্চিত করতে হবে, তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে, এবং সেটা সাম্যের ভিত্তিতে হবে। সেই স্বপ্নই তিনি দেখেছিলেন। তরুণ কবি পাঞ্জাবের আফতার সিং পাস খালিস্তানিদের হাতে খুন হয়েছিলেন, স্বপনদা জানবেন। তার একটা কবিতার একটা লাইন ছিল, সবসে বুরা হোতা হ্যায় সপনো কা মর জানা। আসলে জাতি হিসেবে, সমাজ হিসেবে, প্রজন্ম হিসেবে আমাদের এই স্বপ্নকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। শুধু বুদ্ধদেব ভট্টাচার্যের শুভ্র শ্বেত পোশাকে কালি ছেটানোর ব্যাপার না। আজকে আমরা হাড়ে হাড়ে বুঝতে পারছি। আমি নেব না, এখানে একজন এমন ব্যক্তি উপস্থিত আছেন যিনি বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছেন, একেবারে কাজ থেকে অনেক দিন আগে।
তথাকথিত পরিবর্তন কোট অ্যান্ড কোট তারপরে তিনি একটি সামাজিক অনুষ্ঠানে আমাকে বলেছিলেন, আমাদের বেঁচে থাকতে হবে, কারণ আমাদের জীবদ্দশায় দেখে যেতে চাই যে বুদ্ধদেব ভট্টাচার্য ইজ ভিন্ডিকেটেড, তিনি ঠিক প্রমাণিত হয়েছেন। এটা যখন বাঙালি বুঝবে, বাংলা বুঝবে, সেই সময় পর্যন্ত বেঁচে থাকতে চাই। আমি মূল্যায়ন করব না, আমার মূল্যায়নের সময় নয় এটা। মানুষ দোষও করে, দোষও থাকে, ভুলও করে, কিন্তু পারপাস, যে আদর্শকে তিনি গ্রহণ করেছেন, যে স্বপ্নকে তিনি দেখেছেন, যে বিশ্বাসকে তিনি গ্রহণ করেছেন, সেটাকে আজীবন লালন পালন করা এবং রক্ষা করা, তাতে অবিচল থাকা। যখন সাম্প্রদায়িকতার বিভাজন, যখন রাজ্য ভাগের ষড়যন্ত্র, যখন জাত পাত ধর্ম বর্ণ ভাষার নামে মানুষকে ভাগ করা প্রয়াস চলছে, আমরা কি বলি সাধারণভাবে যখন সাম্প্রদায়িকতার কথা ওঠে, বলি সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক, সেকুলার নন সেকুলার। বুদ্ধদের ক্ষেত্রে বলতে হয় অ্যাগ্রেসিভলি সেকুলার, অ্যাগ্রেসিভলি সেকুলার। এবং এইটা ছিল অনেকের কাছে ঠিক ততটা গ্রহণীয় হচ্ছিল না, কারণ ওই সময় আমাদের দেশটাতে ফাঁসিবাদী দামা বাজানোর জন্য, ধর্মীয় উন্মাদনা তৈরি করার জন্য, ধর্মীয় বিভিন্ন চিহ্ন প্রতীক অনুষ্ঠান উৎসবকে কেন্দ্র করে দেশকে এবং মানুষকে ভাগ করার প্রয়াস চলছিল। অনেকটা তখন মনে হয় যে তার মতো মানুষ হয় সময়ের একটু পরে এসছেন, যে সময় আসার কথা ছিল, যখন তার মূল্যবোধ, তার সংস্কৃতি বোধ, তার বিশ্বাস, তার ইন্টিগ্রিটি কে বোঝা যেত। আবার অনেক সময় মনে হয় বোধহয় অনেক আগে চলে এসেছিলেন। আজকের প্রজন্ম যখন বড় হয়ে উঠবে, নতুন প্রজন্ম তখন উঠবে, গড়ে উঠবে, তখন হয়তো তাকে আরো বেশি করে বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে। তিনি যুব আন্দোলন থেকে উঠে এসেছিলেন বলে ছাত্র আন্দোলনের সঙ্গে থেকে যখন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হয়েছিলেন, সেজন্য শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে চেয়েছিলেন ওতপ্রোতভাবে, আচারে আচরণে, শুধু কথায় বার্তায় নয়, কাজে কর্মে। কোনো হিপোক্রেসি ছিল না। এবং এই জন্য তিনি একটা উদাহরণ আমাদের কাছে। আজকে যখন তাকে আমরা স্মরণ করছি, হিন্দিতে একটা কথা আছে, কথনি আর করনি। গর্বের সঙ্গে বলতে পারি যে বুদ্ধদেব ভট্টাচার্যকে আমরা এই জন্যই স্মরণ রাখবো, তার কথনি এবং কর্নির মধ্যে কোনো তফাৎ ছিল না, দুটোর মেলবন্ধন ঘটেছিল। সংস্কৃতি এবং রাজনীতির জগতের মধ্যে যেমন কলকাতা এবং হাওড়ার মধ্যে রবীন্দ্র সেতু বন্ধন করেছিল, আমাদের প্রজন্ম আমরা দেখেছি বুদ্ধদেব ভট্টাচার্য শিল্প, সাহিত্য, সংস্কৃতি, তার রুচিবোধ, তার মূল্যবোধ, আর অন্যদিকে লড়াই, সংগ্রাম, আন্দোলন, তার মধ্যে সেতু বন্ধন করেছিলেন। হয়তো মার্ক্সবাদী লেনিনবাদী ধারণার সঙ্গে তার রাবীন্দ্রিক চিন্তা এবং ভাবনা কিছুটা তাকে হয়তো প্রভাবিত করেছিল। কিন্তু আমরা যখন তাকে আজকে স্মরণ করছি, আমরা আবার বলছি তার মূল্যায়ন করছি না, কিন্তু আমাদের চোয়ালটাকে একটু শক্ত করতে হবে, আমাদের মুষ্টিবদ্ধ হাতকে আরো উঁচু তুলে ধরতে হবে। বুদ্ধদেব বেঁচে থাকবেন মানুষের লড়াইয়ের মধ্যে, সংগ্রামের মধ্যে, ঐক্যের মধ্যে, সুস্থ সংস্কৃতি বোধের মধ্যে, বেঁচে থাকার লড়াইয়ের জন্য, বাঁচিয়ে তোলার লড়াইয়ের জন্য, বাঁচিয়ে রাখার লড়াইয়ের জন্য। আমরা সবাই জানি সমষ্টির মধ্যে দিয়ে ব্যক্তি, আজকে হরিশঙ্কর পরসাইয়ের জন্মদিন, তার একটা কবিতার মধ্যে এরকম ছিল, আমি ভারাক্রান্ত করব না, যে একা লড়া যায় না, অনেককে একসঙ্গে নিয়ে লড়তে হয়। বিচারের জন্য হোক, ন্যায় প্রতিষ্ঠার জন্য হোক, অধিকারের জন্য হোক, সত্যের জন্য হোক, জীবনের জন্য হোক।
তিনি এই সবাইকে নিয়েই বাঁচতে চেয়েছিলেন এবং এখানেই একজন ব্যক্তি থেকে সমষ্টিতে তার উত্তরণ ঘটে। যেহেতু যুব আন্দোলন করেছিলেন, তিনি নতুন প্রজন্মের অল্প বয়সীদের জ্বালা যন্ত্রণা, বেকারির জ্বালা, বেকারি বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, কাজের অধিকারের সাংবিধানিক স্বীকৃতির দাবির লড়াইয়ের মধ্য দিয়ে তিনি উপলব্ধি করেছিলেন। যখন যুব আন্দোলনের কর্মী ছিলেন, নেতা ছিলেন, যখন মন্ত্রী হয়েছেন, যখন মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই ভাবনা থেকে বিচ্যুত হননি। সেখান থেকে কৃষিকে সাফল্যের, যখন বামফ্রন্টের আমলে ক্ষুদ্র মাঝারি সেচ, ক্রপ ডাইভার্সিফিকেশন, আমাদের ঘাটতি রাজ্য খাদ্যে, সেখান থেকে স্বয়ম্বর হওয়ার চেষ্টা, ভূমি সংস্কার, অপারেশন বর্গা, তার মধ্যে দাঁড়িয়ে যে সাফল্য, সেটাকে সংহত করে যাতে সেই ঘরের ছেলে মেয়েরা, এই গ্রাম বাংলার ছেলে মেয়েরা, এই শহরের, এই বস্তির, এই কলোনি, নিম্নবিত্ত ঘরের, গরিব মানুষের ঘরের ছেলে, মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা তাদের মেধা, বুদ্ধি, শিক্ষা, দক্ষতা, যোগ্যতা দিয়ে যাতে এই বাংলাকে গড়ে তুলতে পারে, এটাই তো তার স্বপ্ন ছিল। তারই তো বাস্তবায়নের জন্য তিনি প্রয়াস চালিয়েছিলেন। হাজারো ত্রুটি আমরা দেখাতে পারি। দুর্ভাগ্য আমাদের, যখন তার মরদেহ শায়িত আছে, যখনও তার দেহ দান করা হয়নি, তখনও কেউ কেউ লেফট হ্যান্ড কমপ্লিমেন্টের মতো করে সমালোচনা করতে আরম্ভ করলেন। আমাদের সংস্কৃতিতে, আমাদের ঐতিহ্যে এটা নেই। কিন্তু যারা প্রতিদিন সৌজন্যের পাঠ শেখান, সংস্কৃতি নাম করে নতুন ধরনের কুৎসিত আবহাওয়া তৈরি করছেন, রাজনৈতিক পরিসরে, সামাজিক পরিসরে, অর্থনৈতিক পরিসরে, তাদের কাছ থেকে আমাদের শুনতে হচ্ছে। আমরা আবার বলছি, দোষে ত্রুটিতে রবীন্দ্র ভাবনার কথা যদি বলতে হয়, আমরা কেউই, মানুষ, কোনো মানুষই পূর্ণ হতে পারে না। নান অফ আস, আমরা পারফেক্ট হতে পারি না। কিন্তু রবীন্দ্র ভাবনার মধ্যে হচ্ছে সততা, নিষ্ঠা, পরিশ্রম, মেধা, বুদ্ধি, সমস্ত কিছু দিয়ে যে যা করছেন তার মধ্যে পারফেকশন আনার চেষ্টা করা। পূর্ণতা প্রাপ্তি হবে না, কিন্তু পূর্ণতা অভিলাষী হতে হবে সবাইকে। বুদ্ধদা সেটা অক্ষরে অক্ষরে পালন করতেন। কেউ কেউ বলতে পারে খুঁতখুঁতে ছিলেন, কেউ কেউ বলতে পারে, যেটা আমি আবার বলছি, নেগেটিভ ভাবনা বলবো না, কিন্তু তিনি এই পারফেকশনটা, পরিপাট্য, সেটার উপরে জোর দিতেন। আমরা আমাদের ক্ষুদ্র পরিসরের মধ্যে, আমাদের সমস্ত সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আজকের এই স্মরণ সভাকেও সেই অনুযায়ী একটু পরিপাটি করে করার চেষ্টা করেছি। আমরা সবটা সফল হইনি। এই হলের মধ্যে দাঁড়িয়ে সফল হওয়ার কথাও নয়। আমরা তাকে স্মরণে সফল হব যদি তার মননের অংশীদার হতে পারি, যদি তার স্বপ্নকে রূপায়িত করার জন্য, বাস্তবায়িত করার জন্য, যেমন বিমানদা বললেন, আমাদের প্রয়াসকে আমরা আরো বহুগুণ বাড়িয়ে নিয়ে যেতে পারি। এবং এই বাংলার বুকে আমাদের যা কিছু অক্ষমতা, যা কিছু দুর্বলতা, যা কিছু ঘাটতি, যা কিছু অসম্পূর্ণতা, তাকে যদি পূর্ণতার জন্য আমরা অভিলাষী হই এবং প্রয়াসরত হই, আমরা সেই শপথ নিতে পারবো এবং সেই শপথের মধ্য দিয়ে বুদ্ধদাকে আমরা স্মরণে রাখতে পারবো। এবং সেই শপথই আজকে আমাদের নিতে হবে। আজকে যখন আমরা এখানে বুদ্ধদাকে স্মরণ করছি, হাজারো লাখো মানুষ রাত জাগছে, রাস্তায় নেমেছে, শুধু বাংলায় নয়, গোটা দেশে যে অন্যায়, অনাচার, যে নির্যাতন সহ্য করতে হয়েছে ওই স্নাতকোত্তর পাঠরতা পিজিটি কে, এবং তারপরে আমরা দেখলাম যে কত অমানবিক, কত স্বার্থপর, কত দুর্নীতিপরায়ণ, কত দুষ্কৃতি দ্বারা পরিবেষ্টিত হলে প্রশাসন, মানুষ যখন বলছে ন্যায় চাই, বিচার চাই, তখন তারা কিরকম সমস্ত শক্তি দিয়ে মিথ্যাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন।
যে নতুন প্রজন্মের জন্য বুদ্ধদা ভেবেছিলেন তারা এগিয়ে আসবে, দায়িত্ব প্রত্যেক জেনারেশন, প্রত্যেক সমাজে, প্রত্যেক কালে সে সমস্যার সম্মুখীন হয় এবং সেই প্রজন্ম সেই সমস্যার মোকাবিলা করার জন্য তার ভ্যালিডস, অস্ত্র শস্ত্র, যন্ত্রপাতি, ভাবনা, চিন্তা, দর্শন সে আবিষ্কার করে। এইভাবেই মানব সভ্যতার অগ্রগতি হয়। কোনো রিগ্রেসিভ না, কোনো প্রতিক্রিয়া নয়, কোনো পেছনে ফিরে যাওয়া নয়, কোনো অতীতমুখী নয়, ভবিষ্যৎমুখী হয়। এবং সে কাজই আমাদের করতে হবে। এবং সেটা যাতে না করতে পারে, যখন জোর করে ঠেলে ঠুলে মিথ্যাচার করে তার বাপ মাকে ভুল বুঝিয়ে অনেকটা অন্তরীণ রেখে লাশটাকে সাবার করার চেষ্টা করছিল, তখন এই প্রজন্মেরই বুদ্ধদার প্রতিষ্ঠিত সংগঠন ডিওয়াইএফআই এর কর্মীরা, এসএফআই এর কর্মীরা গিয়ে ওই গাড়ির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, যাদেরকে মলেস্টেড হতে হয়েছে, যাদেরকে ম্যানহ্যান্ডেল করেছে, সেই ব্যাপারে আমরা কেস করেছি, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই, তাদেরকে আসামি সাজানো হচ্ছে। আজকে যখন এই বাংলার বুকে আসামিরা বুক দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে, সাক্ষী সাবুত লোপাট করছে, আর তখন যারা প্রতিবাদ করছে, ন্যায় চাইছে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, তাদের শাস্তি বিধানের জন্য ভাবনা চিন্তা হচ্ছে। এই অন্যায়ের শেষ করতেই হবে, কিন্তু সেটা আমি চাইলে হবে না, আপনি চাইলে হবে না, হাজারো লাখো মানুষের সমবেত কণ্ঠে শুধু সোচ্চারে বললে হবে না, লাগাতার আন্দোলনের সংগ্রামকে তীব্রতা বাড়িয়ে আমাদের সেই কাজটা করতে হবে। বুদ্ধদাকে শ্রদ্ধা জানাবো বুদ্ধদারই ভাষায়, এ লড়াই লড়তে হবে, এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে, এ লড়াই লড়তে হবে। কমরেড বুদ্ধ ভট্টাচার্য আমার রহে, কমরেড বুদ্ধ ভট্টাচার্য, লাল সালাম। আমাদের এই স্মরণ সভা সমাপ্তি হবে আমাদের কমিউনিস্টদের প্রথা মেনে ইন্টারন্যাশনাল সঙ্গীতের মধ্য দিয়ে।